আসসালামু আলাইকুম। ভ্যাট বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন অ্যাজ পার বাজেট 2024-25, সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন ভ্যাট। এটা প্রথম পর্ব। আমি বাজেটের ডিক্লারেশনের পর থেকে প্রতি বছরের ন্যায় গত 4-5 বছর ধরে একই কাজ করছি। এবছরেও একাধিক ভিডিও করেছি ইনকাম ট্যাক্সের চেঞ্জের উপরে, পার্সোনাল ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। আজকে বেসিকলি ডিসকাশন করব হচ্ছে ভ্যাটের চেঞ্জের গুলোকে নিয়ে। যদিও ভ্যাটের চেঞ্জ খুব বেশি নেই, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন। সো ভ্যাটের পরিবর্তনের ভিতরে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে একটা নতুন মূসক ফর্ম আমরা ইন্ট্রোডিউস হয়েছে। নিউ ফরম্যাট অফ মূসক 6.3 হ্যাজ বিন ইন্ট্রোডিউস ফ্রম 1 অফ দ্য। আমরা নতুন যে বছর আসছে 2025 সালের একটা নতুন বই শুরু করতে হবে। নতুন বই, নতুন সিরিয়াল মেনটেন করতে হবে। ভ্যাটের এই বইগুলো যেহেতু 5 বছর প্রিজার্ভ করতে হয়, সে কারণে রিকোয়েস্ট করা হচ্ছে যে, আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি যে খুব ভালো সেলাই করে একটা বই তৈরি করবার জন্য। দেয়ারফর কেয়ার শুড বি টেকেন টুয়ার্ডস দ্য স্ট্রেচিং অফ দ্য বুক সো দ্যাট দ্য পেজেস অফ দ্য বুক রিমেইন ইনট্যাক্ট। এটা হচ্ছে যে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। তো এখন এটার মূসকটা যে চেঞ্জ হলো, এটি যদি আমরা এখন দেখি যে এটির ফরম্যাটটা কি, এখানে দেখবেন যে আপনার যে এসআরও দিয়ে চেঞ্জ আসছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মূসক এবং সম্পূরক শুল্ক প্রজ্ঞাপন, এটি হচ্ছে 27 মে 2024। এসআরও নম্বর 135, আইন 2024/241 মূসক। মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 সালের 135 ধারা। 135 ধারা হচ্ছে যে ধারা বলে এনবিআর কে পারমিশন দেয়া আছে যে রুলস তৈরি করবার জন্য। 135-এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো। কি করা হলো? বিধি, এই 2016 সালে যে বিধিমালা, সেই বিধির 38 নম্বরে উপবিধি 1-এ উল্লেখিত দফা ক্ষয়ের শব্দগুলি বন্ধনী এবং বর্ণ বিলুপ্ত হলো। অর্থাৎ এখানে কি ঢুকেছে সেটা আপনাকে বলছি। এখানে আগে ছিল হচ্ছে যে কোনো ক্রেতার ক্ষেত্রে নাম লিখতে হবে, এখন বলা হচ্ছে সরবরাহ মূল্য। যদি আপনি কোনো প্রোডাক্ট আপনি আপনি সরবরাহ করেন, সরবরাহ মূল্য 25,000 টাকার অধিক হইলে ক্রেতার নাম, ঠিকানা এবং ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, অর্থাৎ বিজনেস বিন নাম্বারটা মেনশন করতে হবে। তো সেটা কিরকম আপনারা যদি দেখেন যে আগের যে 6.3 ছিল সেই জায়গায় চেঞ্জ আসছে এখানে। এই যে পণ্য বা সেবার বর্ণনা প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড সহ এখানে ঠিক আছে। হ্যাঁ, চ্যালেঞ্জটা কোথায় আসছে? চ্যালেঞ্জটা আসছে হচ্ছে যে এখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনার ক্রেতার বিন আগে প্রযোজ্য ক্ষেত্রে বলা ছিল না, এখন যদি 25,000 কোটি টাকার উপরে হয় তাহলে ম্যান্ডেটরি দিতে হবে। আর 25,000 টাকার নিচে হলে এটা না দিলেও চলবে। সো এই 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 সকল আপনার বিষয়গুলো চেঞ্জ আসছে। এটা হচ্ছে আমরা দেখেছেন যে এই 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 প্রজ্ঞাপনটা 1 জুলাই 2024 হইতে কার্যকর হইবে, অর্থাৎ তখন থেকে কিন্তু এই যে প্রযোজ্য ক্ষেত্রে এই কথাটা চেঞ্জ আসছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো দিস ইজ বেসিকলি দ্য মূসকের চেঞ্জ। এরপরে যদি আমরা দেখি যে মূসক 6.3 পরে আর একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট এর এক্সামশন হ্যাজ বিন উইথড্রন ফর ট্যুর অপারেটর। ট্যুর অপারেটর থেকে কিন্তু আপনার হচ্ছে ট্যুর অপারেটর, অর্থাৎ এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ট্যুর অপারেটর, আর একটা হচ্ছে এয়ার টিকেটিং করে যারা। হ্যাঁ, এয়ার টিকেটিং এর উপরে ভ্যাট এক্সামশন এখনো আছে, বাট ট্যুর অপারেটর যারা করে, অর্থাৎ দেখবেন যে আমাদের বিভিন্ন ফরেন আবার লোকাল ট্যুর অপারেট করে, আকাশবাড়ি বিভিন্ন নামে আছে, এদের উপরে ভ্যাট যে এক্সামশন ছিল উঠিয়ে নেওয়া হয়েছে। আরো একটা বড় ভালো পরিবর্তন আসছে, সেটা হচ্ছে ম্যান্ডেটরি প্রি ডিপোজিট ফর ফাইলিং অ্যান অ্যাপিল বিফোর দ্য কমিশনার। কমিশনার আপিলের কাছে আপনি যখন কোন একটা আপিল করতে চাইতেন, তখন ডিসপিউটেড অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা ডিমান্ড করছে, অর্থাৎ আপনি ডিসিটি আপনাকে অ্যাসেস করে বললো যে আপনার ভিএটি দিতে হবে 100 টাকা। এখন আপনি এটার বিরুদ্ধে, এটার এগেনস্টে আপনি অ্যাপিল কমিশনের কাছে যাবেন। তখন আগের নিয়ম ছিল 100 টাকার চাহিদা যে চেয়েছে ডিসিটি, সেটার এগেনস্টে 20%, অর্থাৎ 20 টাকা দিয়ে জমা দিতে হতো। এখন এটা রিডিউস করে 10 টাকা করা হয়েছে। ফলে আপনি হচ্ছে এই যে এখন বেশি বেশি করে আপনি কিন্তু
আপিল করতে পারবেন এবং কম টাকা জমা রাখতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই এই ডিসপিউটেড বা ডিমান্ডেড অ্যামাউন্টের ভিতর পেনাল্টি ছাড়া, অর্থাৎ পেনাল্টি থাকলে পেনাল্টি আলাদা, পেনাল্টি ছাড়া যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের উপরে আগে 20% দিয়ে অ্যাপিল করতে হইতো টু দ্য কমিশনার, এখন 10% দিয়ে করা যাবে। সিমিলারলি ম্যান্ডেটরি প্রি ডিপোজিট ফর ফাইলিং অফ অ্যাপিল বিফোর দ্য ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল যখন অ্যাপিলেট অ্যাপিলেট কমিশনের কাছে আপনি হেরে গেলেন, আপনার পছন্দ হলো না, তখন আপনি ট্রাইব্যুনালের কাছে যেতে পারেন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেক্ষেত্রেও আগে 20% জমা করার কথা ছিল, এখন 10% করেই আপনি হচ্ছে এই অ্যাপিলটা করতে পারবেন টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সো এইটা একটা পজিটিভ চেঞ্জ। এরপরে কি হয়েছে, এনবিআর হ্যাজ অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড ভ্যাট। আগে আমরা দেখতাম যে 1.5%, 2.4%, 2.5, 5, 7.5, 10, 15 বিভিন্ন রেট ছিল। এবার চেষ্টা করা হয়েছে আইএমএফ এর সাজেশন সহ সারা পৃথিবীর ইজ অফ ডুইং বিজনেস প্লাস হচ্ছে যে ভ্যাট কালেকশনের উপর যে প্রেশার ছিল, সেই কারণে এনবিআর হ্যাজ অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড ভ্যাট রেট 15% ফর মেনি গুডস এন্ড সার্ভিস ইন দ্য আপকামিং ফিসক্যাল ইয়ার 2024-25। অর্থাৎ অনেকগুলো প্রোডাক্টে রিডিউস রেট থেকে সরাসরি 15-তে নিয়ে যাওয়া হয়েছে। আমরা লিস্টটা একটু পর দেখবো। এনবিআর হ্যাজ proposed to increase the supplementary duty on মোবাইল ফোন রিচার্জ। মোবাইল ফোন যে রিচার্জ, মোবাইল ফোন যে আমরা টক টাইম কিনি, এখানে কিন্তু আপনার এসডি বসানো হয়েছে, বাড়ানো হয়েছে, ফলে এই টক টাইম ইজ ইজ বিকামিং কস্টলিয়ার। সো যদি দেখি কোন কোন জায়গায় ভ্যাটের বেড়েছে, ভ্যাটের ইনক্রিজ হয়েছে কোথায় কোথায়, অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক এটার উপরে, অর্থাৎ আমরা কনকর্ড, তারপরে আমরা বিভিন্ন জায়গায় যে যে অ্যামিউজমেন্ট পার্কে যাই, থিম পার্কে যাই, হ্যাঁ, নন্দন, এগুলোর খুব খরচ বেড়ে যাবে। এনার্জি সেভিং বাল্ব, এলইডি এবং এনার্জি সেভিং বাল্বের উপরে ভ্যাট বেড়েছে। সিগারেট পেপার, এটা তো লজিক্যালি বেড়েছে। সিকিউরিটি সার্ভিস, আগে সিকিউরিটি সার্ভিসের যে আগের থেকে এখন ভ্যাটের ভ্যাটের পার্সেন্টেজ বেড়েছে। লটারি টিকিটের উপরে বেড়েছে। জুস বা বিভিন্ন ধরনের ম্যাঙ্গো বার, সিম কার্ড, ই সিম, এটার উপরও বেড়েছে। মোবাইল টক টাইমের উপর বেড়েছে, ই সিম বা সিমের উপরও বেড়েছে। তো এর বাইরে আমরা আরেকটা চেঞ্জ দেখতে পাই যে আপনার দ্য সিএমএ উইল নাও বি অ্যালাউড টু রিপ্রেজেন্ট বিফোর দ্য ভ্যাট অথরিটিস এগেনস্ট এনি প্রসিডিংস। অর্থাৎ ভ্যাট অথরিটি এগেনস্টে ভ্যাট এজেন্টের যে লিস্ট ছিল, সেখানে আগে চার্টার অ্যাকাউন্টেন্টস এবং চার্টার সেক্রেটারি ছিল, সিএমএ দেরটা এসেছিল, বাট এটা আসছিল এসআরও দিয়ে, এখন আইনের ভিতরে ঢুকে আনা হয়েছে। তেমন কোনো মেজর চেঞ্জ না। এরপরে ভ্যাট ম্যানেজমেন্টে আরেকটা চেঞ্জ হচ্ছে দ্য ডেফিনেশন অফ ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি। এটা খুব ইন্টারেস্টিং। যে আগে যেটা ছিল যে ভ্যাটের উইথহোল্ডিং এন্টিটি আমরা বলতে সংজ্ঞা ছিল যে এটা লিমিটেড কোম্পানি হতে হবে, তারপরে গভর্নমেন্ট অথরিটি, সিটি কর্পোরেশন, এই ধরনের জিনিসগুলো হতে হবে। তারপরে বলা ছিল স্কুল কলেজ, মাধ্যমিকের উপরে স্কুল কলেজ, হ্যাঁ, এরকম ছিল, হ্যাঁ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলা ছিল কোনটার উপরে হবে। কিন্তু এখন আরেকটা নতুন করে ডেফিনেশন দেওয়া হয়েছে 10 কোটি টাকার উপরে, সেটা ইন্ডিভিজুয়াল হলেও। সো বলা হচ্ছে যে ডিডাকশন অফ ভ্যাট উইথহোল্ডিং সরি, দ্য ডেফিনেশন অফ ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি হ্যাজ বিন expanded to include entities having annual turnover of 10 crore or more। অর্থাৎ এখন যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, সেটা লিমিটেড হোক, পার্টনারশিপ ফার্ম হোক, ওপিসি হোক, কোনো ইস্যু না, যে কোনো কোম্পানি যাদের টার্নওভার 10 কোটি টাকার উপরে হবে তাদেরকে আনতে হবে। লিমিটেড কোম্পানি তো আছেই, এবং লিমিটেড বাদেও পার্সোনাল অথবা পার্টনারশিপ ফার্মেরও বা জয়েন্ট ভেঞ্চারেরও আপনার 10 কোটি টাকার উপর টার্নওভার হলে তাদেরকে ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি হিসেবে ট্রিট করতে হবে। Therefore, such entities are now required to withhold applicable VAT on the procurement of a specified goods or service। এটা সব প্রোডাক্টের উপর করতে হয় না, আমরা নিশ্চয়ই জানি যে যেসব প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারারের কাছ থেকে নেওয়া হয় সেটার উপর উইথহোল্ডিং করতে হয় না। ম্যানুফ্যাকচারার বাদে যদি সাপ্লায়ার হয় এবং রিডিউস রেটে হয়, অর্থাৎ 15%-এর নিচে কম হয়, আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা প্রয়োজনে এই এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিব, সেটা দেখে নেবেন। সেই সেরকম ক্ষেত্রে যাদেরকে ভ্যাট উইথহোল্ড করতে হবে, সেই এন্টিটির সংজ্ঞাটা আগে ছিল আপনার বিভিন্ন ধরনের লিস্টেড কোম্পানি, লিমিটেড কোম্পানি, তারপরে সিটি কর্পোরেশন, স্কুল কলেজ, যারা হচ্ছে মাধ্যমিকের উপরে, এনজিও, গভর্নমেন্ট ওন এন্টিটিস গুলো, এটা বলা ছিল। তো এখন বলা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন লাইক হচ্ছে প্রোপাইটারশিপ অথবা পার্টনারশিপ যাদের 10 কোটি টাকার উপরে, তাদেরকে এখন ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি অর্থাৎ উচ্ছে কর্তনকারী সত্তা হিসেবে ট্রিটেড হবে। এরপরে আরেকটা চেঞ্জ আসছে, ইন ইন লাইন উইথ দ্য ইনক্রিজ অফ ভ্যাট রেট,
অন সার্টেন সার্ভিসেস দ্য করসপন্ডিং ভিডিএস, যখনই ট্যাক্স বাড়তেছে, একটু আগে যে লিস্টটা দেখালাম যেটার উপরে ভ্যাট বাড়ছে, এইটার ক্ষেত্রে এই যে কোনো একটা যদি কোনো ভিডিএস করা হয়, ভিডিএসও করসপন্ডিং রেট বেড়ে গেছে, অর্থাৎ ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে, সরি ভ্যাট বাড়ার সঙ্গে সঙ্গে তার হচ্ছে ভিডিএসও বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে ভ্যাট এক্সামশন অন লোকাল ম্যানুফ্যাকচার মোবাইল ফোনস হ্যাজ বিন এক্সটেন্ডেড 30 জুন 2025, আরো এক বছর বাড়ানো হয়েছে, অর্থাৎ মোবাইল ফোন যারা লোকালি তৈরি করে, ওয়ালটন সহ যারা এই পলিসি বেনিফিটটা নিচ্ছিল, তারা আরো এক বছর পার্সু করে বাড়িয়ে নিয়েছে। এখন 2025 সালের 30 জুন পর্যন্ত মোবাইল ফোন লোকাল ম্যানুফ্যাকচারাররা ভ্যাটের এক্সামশন পাবে। এরপরে আছে ভ্যাট এক্সামশন ইন এক্সেস অফ 7.5% অফ দ্য লোকাল ম্যানুফ্যাকচারার অফ এলপিজি সিলিন্ডার হ্যাজ বিন এক্সটেন্ডেড, অর্থাৎ মানে এই যে এক্সামশন ছিল 7.5-এর উপরের অংশটা, সেটা হচ্ছে আপনার 2025-এর 30 জুন পর্যন্ত লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে। মোর ওভার সিডি কাস্টম ডিউটি, এসডি এন্ড রেগুলেটরি ডিউটি উইল কন্টিনিউ টু বি এক্সাম্পটেড ইন ইম্পোর্ট অফ স্পেসিফিক র মেটেরিয়াল used in the manufacture of LPG cylinder আনটিল 30 জুন 2026। এলপিজি সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং করতে যে যেসব র মেটেরিয়াল লাগে ইম্পোর্ট করা, তার উপরে সিডিএসডি অর্থাৎ কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি এবং আরডি এক্সামশন ছিল, এটা বাড়িয়ে 2026 সালের 30 জুন পর্যন্ত নতুন করে দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে। More changes in the VAT management. VAT exemption in excess of 5% of the local manufacturer of the fiber cable ফাইবার ক্যাপল হ্যাজ বিন এক্সটেন্ডেড 2027-এর 30 জুন, অর্থাৎ 5% উপরে যে ইয়ে ছিল, আপনার ডিউটি থাকে, ভ্যাট থাকে, সেটা এক্সামশন ছিল আপনার ফাইবার ক্যাপল লোকালি যারা ফাইবার ক্যাপল তৈরি করে তাদেরকে এটা এক্সটেন্ড করা হয়েছে আপ টু 30 জুন 2027। এরপরে আরো কিছু চেঞ্জ হচ্ছে, দ্য ভ্যাট এক্সামশন অন দ্য লোকাল ম্যানুফ্যাকচারার অফ কম্পিউটার, আমরা এখন কম্পিউটার যে কিনে ইউজ করি, কম্পিউটার ল্যাপটপ এবং কম্পিউটার ইকুইপমেন্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল 30 জুন, আনটিল 30 জুন 2026। 2026 সালের 30 জুন পর্যন্ত মোবাইলের এবং ল্যাপটপের উপরে যে ইকুইপমেন্ট ছিল এই ম্যানুফ্যাকচারিং, সেটার ভ্যাটটা এক্সামশন আছে। মোর ওভার the VAT payable on the local purchase of the raw material, CD in excess of 1% and RD, SD, VAT and AT on the import of the raw material will continue to be exempted till 30 June 2027। অর্থাৎ এই যে আপনার কম্পিউটার ইকুইপমেন্টের যত র মেটেরিয়াল লোকালি কেনা হয় অথবা যদি ইম্পোর্ট করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে 1%-এর এক্সেস যে আরডি, এসডি, ভ্যাট এবং এটি, এটা যে ওয়েভার ছিল, এটিকে বাড়িয়ে 30 জুন 2027 পর্যন্ত করা হয়েছে। এরপর আরেকটা চেঞ্জ আসছে কি, সিডি কাস্টম ডিউটি ইন এক্সেস অফ 1% and 5%, ভিএটি, আরডি and এসডি আর exempted on the import of specified spares in the used in the local manufacture of electric motor and parts of the electric motors, অর্থাৎ ইলেকট্রিক মোটর এবং মোটর পার্টসের র মেটেরিয়াল ইম্পোর্টের উপরে যে এক্সামশন ছিল 1%-এর উপরে, 5%-এর উপরে, সেটা আপনার এক্সটেন্ড করা হয়েছে 2027 সালের 30 জুন পর্যন্ত। এরপরে এসডি পেয়েবল অন দ্য ইম্পোর্ট অফ দ্য মিল্ক পাউডার ফর রিটেল সেল, আপনার যে মিল্ক, আমরা যে মিল্কের পাউডার মানে গুঁড়া দুধ কিনে আনি, এটা 2.5 কেজির উপরের যে মানে আপ টু 2.5 কেজি যে আমরা করতাম, হ্যাজ বিন উইথড্রন ওয়ার দ্য প্রিভিয়াস রেট 20%, অর্থাৎ এসডিটা আমরা যে গুঁড়া দুধ ইম্পোর্ট করতাম, হ্যাঁ, সেই ইম্পোর্ট করার ক্ষেত্রে 2.5 কেজি পর্যন্ত, 2.5 কেজি পর্যন্ত একটা রেট ছিল আলাদা, 20% এসডি সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হতো ভ্যাটের ইন এডিশন। এই সাপ্লিমেন্টারি ডিউটিটা এটাকে উইথড্র করা হয়েছে। সো এই পর্যন্ত ছিল হচ্ছে ভ্যাটের ইস্যুগুলো। আমি নেক্সট কাস্টমস ডিউটির উপরে আরেকটা সেশন নিব, আশা করি সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো লাগবে।